আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতে বিআরবি কেবলস নিবেদিত সংবাদ শিরোনাম। ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া ডিজিটাল করার পরও কমেনি ভোগান্তি, বিআরটিএতে কমেনি দালালদের দৌরাত্ম্য। ইমরান খানকে নিয়ে খেলছে পাকিস্তান সরকার, হাসপাতাল থেকে ফের কারাগারে প্রেরণ, অনিশ্চিত ভবিষ্যৎ। সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, লক্ষ্য নতুন অধ্যায়ের সূচনা। এবারে বিস্তারিত। ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া ডিজিটাল করা হলেও কমছে না মানুষের ভোগান্তি, আগের মতোই আছে দালাল চক্রের দৌরাত্ম্য। লাইসেন্স প্রত্যাশীদের অভিযোগ, টাকা না দিলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়, তখন যেতে হয় দালালের কাছে। বরাবরের মতো বিআরটিএর কর্তৃপক্ষের দায়সারা উত্তর, অভিযোগের প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবে না। রাজধানীর মিরপুরে বিআরটিএর সার্কেল অফিস, যেখানে গাড়ি ও মানুষের ভিড় থাকে সারাদিন। ড্রাইভিং লাইসেন্স সহ নানা ধরনের সেবা নিতে আসেন সেবা প্রার্থীরা, এসেই পড়েন ভোগান্তিতে। কোনো উপায় না দেখে এক প্রকার বাধ্য হয়েই দালালের সহযোগিতা নিতে হচ্ছে সেবা প্রার্থীদের। বিআরটিএ বর্তমানে ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল করলেও মাঠ পর্যায়ে এখনও দালালের প্রভাব রয়ে গেছে। অনলাইন আবেদনের পর কাগজ হাতে পেলেও পরীক্ষা দিতে গিয়ে পড়তে হয় বিড়ম্বনায়। অভিযোগ আছে, টাকা খরচ না করলে উত্তীর্ণ হওয়া কঠিন হয়ে পড়ে। আগে লাইসেন্স করতে 10-12 হাজার টাকা লাগতো, রেনিউ করতে 10-12 হাজার টাকা লাগে। আপনি ইন্টারভিউ দিতে গেলে দালাল ওই ইন্টারভিউতে পাস করলে এরপরে কই আপনি পাস হয় নাই, আপনি 4,000 টাকা ঢুকাই দেন, পাস। নিজে আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছি, নিজেই করছি সব কিছু। শুধু একমাত্র পরীক্ষার টাইমে আমি 500-700 টাকা দিতে হয়েছে, নাহলে পরীক্ষাতে ফেল করা দেয়। টাকা না দিলে তো আমার ডেট দিচ্ছে না, কারণ ডেটটা আমার পিছিয়ে দিচ্ছে, যার কারণে এমন করে আমি টাকা দিতে বাধ্য। বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, ড্রাইভিং লাইসেন্স প্রত্যাশীদের ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এখন ঘরেই পৌঁছে যাবে কাঙ্ক্ষিত লাইসেন্স। বিএসপি পোর্টালে আমাদের সার্ভিস পোর্টাল আছে, সেখানে ঢুকে যা ইনফরমেশনগুলো আছে সেখানে পোর্ট আপ করে ওখানে টাকা দেবেন। আপনি বাসায় বসে কিন্তু কাজটা করছেন। বিআরটির অফিসে যাবেন, সেখানে যা প্রথমে বায়োমেট্রিকটা দিবেন, তার পরবর্তীতে আপনি পরীক্ষায় অংশগ্রহণ। পরীক্ষাটা আমাদের এখানে সেন্ট্রালি মনিটরিং করা হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার অভিযোগ পেলে ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আপনার কাছে মনে হলো যে আপনাকে ফেল করে দিয়েছে, ইচ্ছা করে আমরা কিন্তু সেই ডেটে সেকেন্ড ডেটের পরীক্ষাটা আমরা দেখতে পারি, রিভিউ করে যে আসলে কি আপনাকে ফেল করিয়ে দিয়েছে কিনা। এখানে কিন্তু সিস্টেম অনেক ডেভেলপ হয়ে গেছে। সো আপনাকে এরকম বলার সুযোগ নেই যে আমাকে ফিল করে দিলে আপনি চ্যালেঞ্জ করেন আমাদের কাছে, আমি আপনাকে টোটাল আপনার খাতা দেখা থেকে আপনি পরীক্ষা দিলেন, গাড়িটা সঠিকভাবে পাস করলেন কিনা সব রেকর্ড থাকছে। বিআরটিএ অফিস দালাল মুক্ত রাখতে অভিযান পরিচালনার পাশাপাশি মাইকিং করা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি 255 ভোট পেয়ে নির্বাচিত হন। 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন 89 ভোট। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলি আহমদ। বাংলাদেশের 24-এর গণঅভ্যুত্থানে ঐতিহাসিক ক্ষমতার পট পরিবর্তনের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন। 3.5 দশকের অপেক্ষা শেষে ইতিহাসের সাক্ষী হওয়া ত্রয়োদশ সংসদে দুপুর 2টায় শুরু হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থী অলি আহমদ। প্রথমেই ভোট দেন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র মন্ত্রী, বিরোধী দলীয় নেতা সহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট প্রদান করেন। 3 ঘণ্টার ভোট গ্রহণ শেষ হয় বিকাল 5টায়। 20 মিনিট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা মির্জা রুহুল আমিন, ঠিকানা গ্রাম কালীবাড়ি, ডাকঘর ঠাকুরগাঁও 5100, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা। সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন।
এর মধ্য দিয়ে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদের 255 আইন প্রণেতার ভোট পেয়েছেন বর্ষিয়ান এই ডানপন্থী রাজনীতিক। পরে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরা। মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ 35 বছর পর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সংবিধান অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এক ধরনের সাংবিধানিক ক্ষমতা ব্যবহারের সুযোগ পান। তবে রাষ্ট্রপতির অন্যান্য কাজ করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয়ের মধ্য দিয়ে শেষ হলো ভোটের আনুষ্ঠানিকতা। তবে নির্বাচন ঘিরে 70 অনুচ্ছেদ, এমপিদের স্বাধীন ভোটাধিকার এবং ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা রয়ে গেছে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো। গণভোটের রায় বাস্তবায়ন হলে এবার রাষ্ট্রপতি নির্বাচন প্রচলিত আনুষ্ঠানিকতার মধ্যে না হয়ে জুলাই সনদে বর্ণিত নিয়মে গোপন ব্যালটে হতে পারত বলে মন্তব্য করেন এনসিপি নেতারা। আজকে যেভাবে আনুষ্ঠানিকতার মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হলো সেভাবে না হয়ে জুলাই সনদে বর্ণিত নিয়মের অনুযায়ী, অর্থাৎ একটা গোপন ব্যালটে, এবং এই যে 70 অনুচ্ছেদের কার্যকারিতার কথা বলা হচ্ছে, যদিও সেটা নিয়ে বিতর্ক আছে, তো সেই 70 অনুচ্ছেদ ছাড়াই আজকে একটা নির্বাচন হতে পারত। 70 অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতও। পদ হারানোর বিধান থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারেননি, মত জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতার। এমপিরা দলের বাইরে গিয়ে নিজের পছন্দের ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার সেই সুযোগটি ছিল না। যদিও আমরা জুলাই যে ম্যান্ডেট তৈরি করেছি, সনদ তৈরি করেছি, সেখানে প্রস্তাব ছিল যে শুধুমাত্র অনাস্থা প্রস্তাব ছাড়া আর সকল বিষয়ে যে কোনো এমপি স্বাধীনভাবে তার মতামত পেশ করতে পারবে। রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল সহ সার্বিক বিষয়ে কথা বলেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। ভবিষ্যতে সংবিধানের 70 অনুচ্ছেদ না রাখার ইঙ্গিত দেন তিনি। এই নির্বাচনে 70 অনুচ্ছেদ কার্যকর হয়েছে, সেজন্য আমরা হয়তো অনেক কিছু করতে পারি না। 70 অনুচ্ছেদ না থাকে তার কার্যক্রম কিন্তু আমরা এই সরকারের অভিযোগ সবাই মিলে ইনশাল্লাহ করবো। যদি 70 অনুচ্ছেদ না থাকে আগামী নির্বাচনে 70 অনুচ্ছেদ ছাড়াই ইনশাল্লাহ নির্বাচিত হবে। 70 অনুচ্ছেদ সংশোধন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলেন। ভবিষ্যতে যে সংবিধানের সংশোধনী আসবে, 70 ধারাতেও পরিবর্তন আসবে। জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছে ওইভাবে যদি 70 অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই 70 অনুচ্ছেদ অনুসারে হবে। পরাজয় নিশ্চিত জেনেও বিরোধী দলের প্রার্থী নির্বাচনে অংশ নেয় গণতান্ত্রিক সৌন্দর্য প্রতিষ্ঠিত হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, এটি আজকের ভোটের দৃশ্যমান ফলাফল। তবে এই ভোটের রাজনৈতিক বার্তা ফলাফলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ 35 বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে একজন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আর এই ভোট শুধুমাত্র একজন নতুন রাষ্ট্রপতি উপহার দিয়েছেন তা নয়, একই সাথে একটি সংসদীয় রাজনীতির পুরনো বিতর্ককেও সামনে নিয়ে এসেছে। সেটি হলো সংবিধানের 70 অনুচ্ছেদ। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আমের মৌসুম প্রায় শেষ, তবুও রাজশাহীর হাটগুলোতে এখনও চলছে আম বেচাকেনা। বাজারে মিলছে আশিনা, গৌরমতি ও কাটিমন সহ বিভিন্ন জাতের আম, কিন্তু সরবরাহ কমে আসায় বেড়েছে দাম। আমের মৌসুম শেষ হলেও রাজশাহীর বানেশ্বর বাজারে চলছে আমের কেনাবেচা। দূর দূরান্ত থেকে আম বিক্রয় করতে আসছেন ক্রেতারা। বর্তমান বাজারে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে গৌরমতি আম, এর পাশাপাশি রয়েছে কাটিমন সহ আশিনা ও অন্যান্য জাতের আম। তবে মৌসুম যত শেষের দিকে এগোচ্ছে ততই কমছে আমের সরবরাহ, আর এর প্রভাব পড়ছে দামে। এখন আমরা বিক্রি করছি মূলত যে গৌরমতি আমটা আছে, গৌরমতি 6500 থেকে 6700 টাকা। আইসনি আছে, গৌরমতি আছে, কাটিমন আছে। তবে কাটিমন বিক্রি হচ্ছে আপনার 5500 টাকা মন। আমের দাম অনেক বৃদ্ধি হওয়ার কারণে ক্রেতা খুবই কম। আম কিনলাম 80 কেজি, এখন তো ডাল সিজন, আমের দামটা একটু বেশি। দেখলাম, খালাম, ভালো লাগলো, আমটা ভালো।
ওই জন্য আমি নিলাম 10 কেজি। তবে অন্যান্য জাতের আম কমে আসায় দাম তুলনামূলক সবগুলো একটু বেশি। এ বিষয়ে জানবো এখানকার আড়তদারের কাছ থেকে। গৌরমতি আমের দামটা আপনার 6 থেকে 6,500 টাকা মন, আর কাটিমন আপনার হচ্ছে প্যাকেটটা যাচ্ছে 6 থেকে 6,500, আর খোলাটা ওটা হচ্ছে 5 থেকে 5,500 টাকা মন যাচ্ছে। কৃষকরা এই দুটো আম উৎপাদন করে খুবই খুশি হয়েছে, লাভবান হয়েছে এবং তারা বলছে যে এই দুটো আম তারা ভবিষ্যতে আরও করবে এবং আমের মৌসুমটা যাতে আরও দীর্ঘায়িত করা যায় সেই ব্যাপারে তারা কাজ করবে। শেষ ভাগের এই সময়ে বাজারে যতই আমের সরবরাহ কমছে ততই বাড়ছে আমের দাম। ইউসুফ আদনান, দীপ্ত সংবাদ, রাজশাহী। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর ফের আদিয়াল কারাগারে ফেরত পাঠানো হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার গভীর রাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে 6 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকরা জানান ইমরান খান নিরাপদেই কারাগারে থাকতে পারবেন। এরপর পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে কারাগারে ফেরত নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। এর আগে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সরকারের পক্ষ অবশ্য তা সরাসরি খারিজ করে দেন দেশটির সর্বোচ্চ আদালত। 2023 সালের আগস্ট থেকে দুর্নীতি সহ একাধিক মামলায় কারাগারে বন্দী রয়েছেন ইমরান খান। কারাগারে তার শারীরিক অবস্থার অবনতির কারণে গত 1 বছর ধরে উদ্বেগে সময় কাটাচ্ছেন দলীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যরা। হামলা, গণহত্যা, খাদ্য অবরোধ, দখলদারির পর এবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডের প্রাকৃতিক ঝর্ণা, কূপ এবং পানি শোধনাগারগুলোর জবরদখল নিচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা। ফলে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পানিটুকুও পাচ্ছে না ফিলিস্তিনিরা, যা আন্তর্জাতিক অঙ্গনে এক নীরব পানি যুদ্ধ হিসেবে বিবেচিত হচ্ছে। গাজাতে অব্যাহত বিমান হামলা এবং গণহত্যার পাশাপাশি খাদ্যকেও অস্ত্র হিসেবে ব্যবহার করেছে ইসরায়েল। খাদ্যের অভাবে না খেয়ে অপুষ্টিতে মারা গেছে শত শত মানুষ। এবার অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ভূখণ্ডটি দখলের পায়তারা করছে জায়নবাদীরা। গ্রীষ্মের তীব্র গরমের মধ্যেই ফিলিস্তিনিদের জমিতে ব্যবহৃত সেচের পানির পথ ঘুরিয়ে তা দিয়ে সুইমিং পুল বানাচ্ছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। একদিকে সেই পুলে আনন্দে মেতে উঠছেন তারা, অন্যদিকে পানির অভাবে হচ্ছে না ফসল। অধিকৃত পশ্চিম তীর জুড়ে ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবনযাত্রাকে অচল করতে এভাবে একের পর এক পানির উৎস কেড়ে নেওয়া হচ্ছে। এটি তার একটি উদাহরণ মাত্র। উত্তর জর্ডান উপত্যকার নিকটবর্তী ফাসাইল পানির ফোয়ারা স্থানীয় গ্রামবাসীদের জীবনযাত্রার একমাত্র চালিকা শক্তি ছিল এই পানির ফোয়ারাটি। খাবার, কর্মসংস্থান ও বাসাবাড়িতে মেটানো অনিয়মিত ইসরায়েলি পানির সরবরাহের ঘাটতি পূরণে বহু প্রজন্ম ধরে এর ওপর নির্ভর করে আসছে তারা। কিন্তু গত জুনে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সেচের পাইপলাইন দখল করে নেয় এবং সেই পানি একটি প্রত্নতাত্ত্বিক স্থানের প্রাচীন পুলে প্রবাহিত করতে শুরু করে। পুলটির চারপাশে একটি বিনোদন পার্ক তৈরির কাজ করছে ইসরায়েল। ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই পুলের সংস্কারের জন্য সরকারি বরাদ্দ অনুমোদন করেছেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব বসতি স্থাপন অবৈধ হলেও ইসরায়েলি প্রশাসনের ছায়াতলে উত্তর জর্ডান উপত্যকার প্রায় 95% প্রাকৃতিক ঝর্ণার নিয়ন্ত্রণ এখন বসতি স্থাপনকারীদের হাতে। পশ্চিম তীরের ফিলিস্তিনিরা অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে ক্রমবর্ধমান তীব্র সহিংসতার মুখোমুখি হচ্ছে। পানির উৎস দখলের পাশাপাশি ফিলিস্তিনিদের অবরুদ্ধ করার ঘটনাও ঘটছে, এমনকি বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। বর্তমানে আন্তর্জাতিক আইন উপেক্ষা করে পশ্চিম তীরের বিভিন্ন বসতিতে 5 লাখের বেশি ইসরায়েলি বাস করছেন, যা জাতিসংঘ এবং অন্যান্য দেশ অবৈধ মনে করে। 1967 সালে পশ্চিম তীর দখল করে ইসরায়েল। তাদের দাবি এই ভূখণ্ডটি অধিকৃত নয় বরং বিতর্কিত। ফাসাইল ফোয়ারা দখলের ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ফিলিস্তিনিরা বলছেন পশ্চিম তীরে তাদের বসবাস অসম্ভব করে তোলার চক্রান্ত এটি। জাতিসংঘের তথ্যমতে চলতি বছরেই এই অঞ্চলে অন্তত 160টি পানি ও স্যানিটেশন সাইটে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে এটি হচ্ছে ফিলিস্তিনিদের হত্যা করার একটি নীরব বুলেট। ইশরাত সুমা, দীপ্তবার্তা কক্ষ। খেলার খবর।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়ে নতুন অধ্যায় রচনা করেছে বাংলাদেশ দল। এবার তাদের মিশন ম্যাকাই টেস্ট। আগামীকাল খেলা শুরু সকাল 6টায়। অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইন টেস্ট জয়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে আলোচনার নতুন দরজা খুলেছে। র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলকে হারানোটাই টাইগারদের বড় অর্জন। এটি বাংলাদেশ দলকে আরও এগিয়ে নিয়ে যাবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো পারফরমেন্স মানাটাই হলো যে ওয়ার্ল্ড ক্রিকেটে একটা স্টেটমেন্ট দেওয়া, একটা বিবৃতি দেওয়া, নিজের পারফরমেন্সটাকে একেবারে মানে এনহ্যান্স করার যে একটা বিষয় থাকে বা নিজেকে একটা মেলে ধরার যে একটা বিষয় থাকে, সেটা ওই মানে করার সুযোগটা এখানে থাকে। যেমন ধরুন যে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিতেছে, এখন দেখবেন যে শুধুমাত্র ক্রিকেট বিশ্বের না, আপনি পুরো পৃথিবীর যত স্পোর্টস এরিনা রয়েছে সবগুলো স্পোর্টসে কিন্তু এখন বাংলাদেশের এই জয়টাকে নিয়ে একটা আলোচনা হচ্ছে, কারণ দলটা ছিল অস্ট্রেলিয়া। সো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যখনই আপনি ভালো পারফরমেন্স করবেন তখন এমনিতেই আপনাকে কিন্তু পুরো বিশ্বের নজর বা ফোকাস কিন্তু আপনার উপর চলে আসবে। ডারউইন টেস্টে তানজিদ সেঞ্চুরি করলেও জয়ের মূল নায়ক ছিলেন পেসার হাসান মাহমুদ। 9 উইকেট নিয়ে ম্যাচ সেরা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র 198 রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন হাসান। একাই নেন 6 উইকেট। দ্বিতীয় ম্যাচেও দলের ট্রাম্প কার্ড হিসেবে থাকছেন তিনি। কোনো একজনকে যদি বিশ্রামও দেয় টিম ম্যানেজমেন্ট, অন্তত আমি অবাক হব না। তবে হাসান মাহমুদ বিশ্রাম পাচ্ছেন না। তিনি যে পারফরমেন্স দেখিয়েছেন, আমার মনে হচ্ছে যে এখন পর্যন্ত এই সিরিজে তিনি সেরা আপনার পেস বোলার। এই এত সুন্দর পারফরমেন্সের পর নিশ্চয়ই তাকে পরের ম্যাচেও তিনি বাংলাদেশ দলের অন্তত পেস বোলিংয়ে একটা ট্রাম্প কার্ড হতে যাচ্ছেন, কোনো সন্দেহ নেই। এবং আপনি দেখবেন যে ডারউইন টেস্টে যেটা অস্ট্রেলিয়া যেটাতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি আতঙ্কে ছিল যতবার আপনার হাসান মাহমুদ বোলিংয়ে এসেছেন। সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো তারকা ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে খেললেও টেস্ট খেলার সুযোগ হয়নি। এই সফরে যারা খেলছেন তারা সৌভাগ্যবান বলে মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। এই দলের যারা খেলার সুযোগটা পেয়েছেন, যারা ভালো পারফর্ম করতে পেরেছেন, তারা খুবই লাকি, তারা খুবই সৌভাগ্যবান এবং সেই সৌভাগ্য এই ম্যাচে জিতে তারা সেই সৌভাগ্যটার পরশে আরেকটু বাড়িয়ে নিয়েছেন, কোনো সন্দেহ নেই। সামনে আরেকটা ম্যাচ রয়েছে, সেই ম্যাচেও যদি তারা ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে তা বলা যেতে পারে যে দে উইল কাম ব্যাক উইথ হোল, অর্থাৎ তারা সব কিছু নিয়েই অস্ট্রেলিয়া থেকে ফিরে আসতে পেরেছেন। 22 আগস্ট ম্যাকায়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। দীপ্ত সংবাদ শেষ করার আগে বিআরবি কেবলস নিবেদিত সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া ডিজিটাল করার পরও কমেনি ভোগান্তি, বিআরটিএতে কমেনি দালালদের দৌরাত্ম্য। ইমরান খানকে নিয়ে খেলছে পাকিস্তান সরকার, হাসপাতাল থেকে ফের কারাগারে প্রেরণ, অনিশ্চিত ভবিষ্যৎ। সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, লক্ষ্য নতুন অধ্যায়ের সূচনা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।